নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজ আরও একটা নতুন এপিসোড। সেই গতকাল যে প্রশ্নপত্রটা আমরা সলভ করেছি, অর্থাৎ সিডিপির যে সিরিজটা আমরা শেষ করেছি, আজ সেই ইউপি টেটের যেটা রিসেন্টলি উত্তরপ্রদেশে হয়ে গেল, যেখানে কর্মরত শিক্ষক এবং ফ্রেশার যারা আছেন, নতুন শিক্ষকতার পেশায় আসতে চাইছেন, তাদের একসাথে পরীক্ষা হলো, একটা কমন টেট হলো। তা আজকে আমরা সেই প্রশ্নপত্রেরই ইংরেজি বিষয়ের প্রশ্নগুলো সলভ করব এবং সেগুলো আলোচনা করব, বিশ্লেষণ করব। তাতে কিন্তু অনেকগুলো টপিক আমাদের কভার হবে। সেখানে কমন এরার্স থাকবে, টেন্স থাকবে, সেন্টেন্স স্ট্রাকচার থাকবে, পার্টস অফ স্পিচ থাকবে, এরকম বহু ইম্পর্টেন্ট টপিক আমাদের সামনে আসতে চলেছে। এবং একদম যেহেতু রিসেন্টলি এই পরীক্ষাটা হয়েছে, আমাদেরও কিন্তু একটা সম্যক ধারণা তৈরি হবে কী ধরনের প্রশ্ন টেটে আসতে চলেছে বা বর্তমানে আসছে অন্যান্য রাজ্যগুলোতে, তার একটা সঠিক ধারণা তৈরি হবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ইংরেজি বিষয়ে ইউপি টেটের পেপার 1-এ ঠিক কি কি প্রশ্ন এসেছিল সেগুলো একবার দেখে নিই এবং সাথে সাথে বিশ্লেষণও করে নিই। এবং আমি নিশ্চিত আপনারাও সাথে সাথে কিন্তু প্রশ্নগুলো দেখার সঙ্গে সঙ্গে কমেন্টে তার সঠিক উত্তরগুলোও লিখবেন। এবং ভিডিও শেষ হওয়ার পরে কত স্কোর হলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের সিরিজ। বন্ধুরা, প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কমন এরার, এবং সেগুলো যখন আমাদের আইডেন্টিফাই করতে পারে সেই ধরনের প্রশ্নগুলো এবার আমরা দেখব। প্রথম প্রশ্ন, চুজ দ্য সেন্টেন্স ইন হুইচ দ্য রিলেটিভ প্রোনাউন ইজ ইউজড কারেক্টলি। এখানে নিচের কোন বাক্যগুলোর মধ্যে রিলেটিভ প্রোনাউন সঠিকভাবে ব্যবহার করা হয়েছে? এ, শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হুইচ পার্টিসিপেটেড ইন দ্য ডিবেট, that is the house whose they purchased last year. Number C, the athlete who won the marathon trained rigorously. Number D, this is the author whom wrote the novel. একটা বিষয় বলে নিই প্রশ্ন শুরু করার আগেই, যে মোবাইলে দেখতে যাতে সুবিধা হয় সেই জন্য আপনারা ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নেবেন, মানে ল্যান্ডস্কেপ মোডে মোবাইলটা রোটেট করে নেবেন যাতে ফুল স্ক্রিন জুড়ে ভিডিওটা দেখা যায়। তাহলে লেখাগুলো আরও বেশি স্পষ্ট হবে, উত্তরগুলো করতেও সুবিধা হবে। তাহলে চলুন বন্ধুরা দেখি এই প্রশ্নের সঠিক উত্তরটা কী। সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, দ্য অ্যাথলেট হু ওয়ান দ্য ম্যারাথন ট্রেন্ড রিগোরাসলি। বিশ্লেষণ করার আগে একটা বিষয় একটু বলে নিই। এই রিলেটিভ প্রোনাউন, এই যে রিলেটিভ প্রোনাউন কথাটা বলা হয়েছে, রিলেটিভ প্রোনাউন বিষয়টা কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউনগুলো আগের নাউনের পরিবর্তে বসে দুটো ক্লজকে বা দুটো যে বাক্যের অংশ, ক্লজ মানে তো বাক্যের একটা পার্ট, সেই বাক্যের পার্ট দুটোকে যুক্ত করছে, কানেক্ট করছে, সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন, মানে রিলেট করছে দুজনের মধ্যে। এখানে দেখুন একটা বিষয়, যে এখানে সি যে বাক্যটাকে আমি মার্ক করেছি, দ্য অ্যাথলেট হু ওয়ান দ্য ম্যারাথন ট্রেন্ড রিগোরাসলি, এখানে যে হু কথাটা রয়েছে, হু, এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কিন্তু অন্যান্য বাক্যের অন্যান্য এই যে অপশানগুলো রয়েছে এ বি ডি, এখানে যে রিলেটিভ প্রোনাউনগুলো রয়েছে, এই যে হুইচ, হুজ, তারপর হুম, তার ব্যবহারগুলো দেখুন সম্পূর্ণ ভুল রয়েছে। আমরা জানি যে এই যে হু, হুম, হুজ, এই রিলেটিভ প্রোনাউনগুলো সাধারণত মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু এখানে দেখুন স্টুডেন্টের পরে ব্যবহার করা হয়েছে হুইচ। হুইচ তো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হবে না, এটা প্রাণী বা কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হবে। তারপরে দেখুন হুজ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, কিন্তু তার আগে রয়েছে হাউস, তাহলে এটাও ভুল ব্যবহার আগেরটার মতো। নাম্বার ডিতে কী রয়েছে, দিস ইজ দ্য অথর হুম রোট দ্য নভেল, এখানে হুমের ব্যবহার সম্পূর্ণ ভুল করা হয়েছে, এখানে হু হতো। যাই হোক, এটার ব্যবহার সম্পূর্ণ ভুল রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আমরা সব দিক বিচার বিবেচনা করে কারেক্ট ইউজ যেটা রয়েছে সেটাতে এটাই, দ্য অ্যাথলেট হু ওয়ান দ্য ম্যারাথন ট্রেন্ড রিগোরাসলি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই হু, হুম, হুজ,
হুইচ, এই শব্দগুলো যে রিলেটিভ প্রোনাউন, তারপরে দ্যাট, এগুলোর সঠিক ব্যবহারটা আমাদের কিন্তু জেনে নিতে হবে। যাই হোক, এর বেশি বিশ্লেষণে যাচ্ছি না, খুব সংক্ষেপে আমরা বিষয়গুলো ছাড়বো, কারণ প্রশ্ন কিন্তু অনেকগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে ভালোভাবে সলভ করতে হবে। চলুন নেক্সট প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট জেন্ডার ট্রান্সফরমেশন। জেন্ডারের যে পরিবর্তনটা করা হয়েছে সেখানে কোনটা ভুল, ইনকারেক্ট, এটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। কারেক্ট চাইনি, ইনকারেক্টটা চেয়েছে। নেফিউ নিস, ঠিক আছে, উইজার্ড, উইচ, ব্যাচেলার, স্পিনস্ট্রেস, দেখুন এটাই কিন্তু ভুল। হোস্ট, হোস্টেস, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটার সঠিক যে শব্দটা হয় সেটা হচ্ছে স্পিনস্টার। স্পিনস্টার মানে ব্যাচেলারের স্ত্রীলিঙ্গ, এটাই হচ্ছে ভুল জেন্ডার ট্রান্সফরমেশন। তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি। চলুন পরের প্রশ্নে আমরা যাই। হুইচ সেন্টেন্স ইউজেস দ্য কারেক্ট প্লুরাল নাউন? দ্য কারেক্ট প্লুরাল নাউন, কোন বাক্যটিতে সঠিক প্লুরাল নাউন ব্যবহার করা হয়েছে? এ, দ্য শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, ভেড়াটি মাঠে চড়ছে। নাম্বার বি, দ্য শিপস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। নাম্বার সি, the sheep are grazing in the field. Number D, the sheep is grazing in the field. তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, the sheep are grazing in the field। এখানে এটাই কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে যে শিপ ওয়ার্ডটা, SHEEP, এর সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই একই, মানে উভয় ক্ষেত্রেই শিপই থাকে, শিপস কিন্তু হয় না। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সিঙ্গুলার প্লাস প্লুরাল দুটো ক্ষেত্রেই কিন্তু শিপ। গ্রামারের ভাষায় বলি তাহলে এটাকে বলা হয় ইনভ্যারিয়েবল নাউন। আর সেই কারণে যেহেতু বহু বচন, সেই জন্য এই যে শিপ আর গেজিং ইন দ্য ফিল্ড, এখানে অবশ্যই আর ভার্বটা বসবে। আশা করি বোঝা গেল। এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। চলুন পরের প্রশ্নে আমরা এগোই এবার। 65, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ গ্রামাটিক্যালি কারেক্ট? ব্যাকরণগতভাবে নিচের কোন বাক্যগুলো বা বাক্যটি সঠিক? এ, গঙ্গা ইজ দ্য স্যাক্রেড রিভার ফর হিন্দুজ। দ্য নাম্বার বি, দ্য গঙ্গা ইজ স্যাক্রেড রিভার ফর দ্য হিন্দুজ। নাম্বার সি, দ্য গঙ্গা ইজ আ স্যাক্রেড রিভার ফর হিন্দুজ। নাম্বার ডি, দ্য গঙ্গা ইজ দ্য স্যাক্রেড রিভার ফর হিন্দুজ। দেখুন চারটে বাক্যই কিন্তু একই রকম শোনাচ্ছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। তাহলে সঠিক উত্তরটা আমরা জেনে নিই এবং তার সঠিক ব্যাখ্যাটাও আমরা জেনে নেব। তাহলে চলুন দেখে নিই। না, এটার সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, দ্য গঙ্গা ইজ আ স্যাক্রেড রিভার ফর হিন্দুজ। আমরা প্রত্যেকেই জানি যে পবিত্র গঙ্গা, তার আগে সবসময় দ্য আর্টিকেল বসবে, দ্য গঙ্গা, দ্য গঙ্গা। আর স্যাক্রেড রিভার, এটা একটা সাধারণ পরিচয় যে স্যাক্রেড রিভার, তার আগে সবসময় এ আর্টিকেলটা বসবে। তাই এখানে দা আর এ, এই দুটো আর্টিকেলের ব্যবহার এই বাক্যটাতে কিন্তু সম্পূর্ণ সঠিক, বাকিগুলোতে ভুল রয়েছে। তাই সঠিক আর্টিকেলের ব্যবহারটাও কিন্তু আমাদের জানতে হবে।
চলুন এবার পরের প্রশ্নটা আমরা দেখে নিই। নাম্বার 76, হুইচ সেন্টেন্স কারেক্টলি ইউজেস ফার্দার অ্যান্ড ফার্দার? দেখুন স্পেলিংটা খুব ভালোভাবে দেখুন, FARTHER, আরেকটা FURTHER। অ্যাকর্ডিং টু ফর্মাল গ্রামার রুলস, ফার্দার অ্যান্ড ফার্দার সঠিক ব্যবহার কোন বাক্যে হয়েছে? এই দুটো শব্দের সঠিক ব্যবহার, মানে মানেটা বুঝতে হবে আমাকে। ফার্দার এবং ফার্দার এই দুটোর মানে দেখুন, এই যে ফার্দার, FARTHER, ফার্দার, এই কথাটার অর্থ হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স, মানে আরও দূরে বোঝাচ্ছে। কলকাতা ইজ ফার্দার ফ্রম দিল্লি দ্যান পাটনা, মানে দিল্লি থেকে কলকাতার দূরত্ব পাটনার তুলনায় অনেকটা বেশি। সেক্ষেত্রে এই ফার্দার শব্দটার ব্যবহার হবে, FARTHER। আবার ফার্দার, এই FURTHER মানে হচ্ছে অতিরিক্ত, অ্যাডিশনাল কিছু। যেমন আমরা প্রায় বিভিন্ন চিঠিতে দেখি না, লেখা থাকে যে ফর ফার্দার ইনফরমেশন কন্ট্যাক্ট দ্য অফিস, সেই ক্ষেত্রে FURTHER। তাহলে একটা সূক্ষ্ম ডিস্টেন্স, সূক্ষ্ম একটা পার্থক্য কিন্তু রয়েছে, এটা এ আর এটায় ইউ। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা সেটা আমরা এবার দেখে নেব। নাম্বার সি, দ্য লাইব্রেরি ইজ ফার্দার ফ্রম মাই হাউস। ভালোভাবে দেখুন, ফার্দার, এখানে সঠিকভাবে মনে রাখার একটা উপায় রয়েছে, এই যে ফার, FAR, ফার, এই কথাটা মনে রাখলেই হবে। ফার মানে দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্স। তাহলে ফার্দার, FARTHER ফ্রম মাই হাউস দেন দ্য লোকাল গ্রসারি স্টোর ইজ। তাহলে লাইব্রেরি মানে যে ফিজিক্যাল ডিস্টেন্স, সেটা ঘর থেকে, গ্রসারির থেকে, লোকাল গ্রসারির থেকে লাইব্রেরির দূরত্ব অনেকটাই বেশি। সেই অর্থে কিন্তু এখানে ফার্দারের ব্যবহারটা একদম সঠিক, যেহেতু অনেকটা দূরত্ব বোঝাচ্ছে, তাই এখানে FURTHER কিন্তু বসবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য রয়েছে কিছু স্পেলিংয়ের, এই নিয়ে অনেক শব্দ রয়েছে এই সংক্রান্ত, সেগুলো কখনো সময় হলে সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব, যে এই সামান্যতম পার্থক্যযুক্ত যে শব্দ, তার যে একটা সূক্ষ্ম মিনিং বেরোয়, সেগুলো কিভাবে আমরা মনে রাখবো সেটা নিয়েও একটা ভিডিও আমি করবো এই সংক্রান্ত। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট সেমিকোলন ইউসেজ। কোথায় সেমিকোলনের ব্যবহারটা সঠিকভাবে হয়েছে? পাংচুয়েশন মার্ক। দেখুন, আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক, ইট ওয়াজ রেইনিং হেভিলি। খুব ভালোভাবে দেখুন সেমিকোলন কোথায় ব্যবহার করা হয়েছে, এই জায়গাটায় ব্যবহার করা হয়েছে সেমিকোলন। নাম্বার বি, আই ওয়ান্টেড টু গো, তারপরে সেমিকোলন দেওয়া হয়েছে, ফর এ ওয়াক, তারপর কমা, ইট ওয়াজ রেইনিং হেভিলি। নাম্বার সি, আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক, এখানে আবার সেমিকোলন, কমার পর সেমিকোলন, ইট ওয়াজ রেইনিং হেভিলি। আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক, ইট ওয়াজ রেইনিং হেভিলি, শেষে আবার সেমিকোলন। তাহলে এখানে সঠিক ব্যবহার কোনটা? সঠিক ব্যবহার হচ্ছে নাম্বার এ, আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক, ইট ওয়াজ রেইনিং হেভিলি। দেখুন, এই যে সেমিকোলন মার্কটা, এই যে পাংচুয়েশন মার্কটা, আমরা যে পড়ছি, কোনো ধরুন বাক্য পড়ছি, পড়তে পড়তে আমাদের কোথাও থামার প্রয়োজন হলো, পজ দেওয়ার প্রয়োজন হলো, তাহলে সেই পজের যে সময়কালটা, যে সময়টা, সেটা একটা কমার থেকে কিছুটা বেশি হবে, আবার ফুল স্টপের থেকে কিন্তু কম হবে। এরকম সিচুয়েশন হলে পরেই আমি সেখানে সেমিকোলনের ব্যবহার করব। কমার থেকে বেশি, ফুল স্টপের থেকে কম, সেক্ষেত্রে আমি সেমিকোলনের ইউজ করব। আর কখন করব? দুটো সমান অর্থযুক্ত, মানে এমন দুটো বাক্য যার অর্থ একটার সাথে আরেকটা রিলেটেড, তাদেরকে পাশাপাশি বসাতে বা তাদেরকে যুক্ত করতে আমাদের কিন্তু সেমিকোলনের ব্যবহার করতে হবে। যেমন একটা ছোট্ট একটা সেন্টেন্স বলছি, যে
I was tired. I went to bed. তাহলে এটা একটা বাক্য, আমি খুব ক্লান্ত ছিলাম, আমি তাই বিছানায় চলে গেলাম। এই দুটো বাক্যকে আমি যখন কানেক্ট করছি তার মাঝে কিন্তু আমি সেমিকোলন বসাতে পারবো। ঠিক একই যুক্তিতে আমরা এই এ নাম্বারের যে বাক্যটা সেটা দেখব। আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক, ইট ওয়াজ রেইনিং হেভিলি। তাহলে এক্ষেত্রে কি দেখব, যে আমি কি বললাম একটু আগে, যে দুটো সম্পূর্ণ অর্থযুক্ত বাক্য, তাদের যে অর্থ সেই দুটো কিন্তু কাছাকাছি, একটার সাথে একটা রিলেটেড। এক্ষেত্রে কি দেখলাম, আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক, আমি হাঁটতে যেতে চেয়েছিলাম, ইট ওয়াজ রেইনিং, কিন্তু বৃষ্টি হচ্ছিল খুব জোরে। তাহলে দুটোই যে ঘটনা, অর্থ দুটো কিন্তু একটার সাথে একটা রিলেটেড। আমার হাঁটতে যেতে চাওয়া আর তার সাথে খুব জোরে বৃষ্টি পড়া, আমি যেতে পারলাম না কারণ খুব জোরে বৃষ্টি পড়ছিল। তাহলে এই দুটো অর্থকে কানেক্ট করার জন্য সেমিকোলনের যে ব্যবহারটা হয়েছে সেটা একদম সঠিকভাবে হয়েছে এই এ বাক্যে। তাহলে আশা করি বুঝতে পারলেন যে সেমিকোলনের ব্যবহারটা আমি কখন কিভাবে করব। চলুন পরের প্রশ্নটা এবার আমরা দেখে নিই। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স। কোন বাক্যে সঠিক পাংচুয়েশনের ব্যবহার করা হয়েছে? তাহলে দেখুন, পাংচুয়েশন থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসছে এবং সেগুলো সেই কমন এরার্স টপিক, মানে যে ভুলগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় সেন্টেন্সের মধ্যে, সেই বিষয় থেকেই কিন্তু প্রচুর প্রশ্ন এই টেটে এসেছিল। চলুন এটা কী করে সলভ করতে হয় সেটা এবার দেখে নিই। 81 A, my brother who lives in Delhi is a lawyer. Number B, my brother who lives in Delhi is a lawyer. My brother who lives in Delhi is a lawyer. D, my brother who lives in Delhi is a lawyer. দেখুন কোথাও কমা আছে, কোথাও কমা নেই, ঠিক এরকমভাবে বাক্যগুলো রয়েছে। তাহলে কোনটা ঠিক সেটা এবার দেখি। এখানে দেখুন সঠিক উত্তরটা হবে নাম্বার সি। মাই ব্রাদার হু লিভস ইন দিল্লি ইজ এ লয়ার। খুব ভালোভাবে দেখুন, এখানে কমাগুলো লিখুন। মাই ব্রাদারের পর একটা কমা আছে, আবার লিভস ইন দিল্লি এরপর একটা কমা আছে, মানে হু লিভস ইন দিল্লি এই কথাটার আগেও কমা পরেও কমা, মানে কমা দিয়ে দুটোকে সেপারেট করেছে আলাদা এই অংশটাকে। আর এই ধরনের যে ব্যবহার সেটাকে বলা হয় নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। ডিফাইনিং রিলেটিভ ক্লজ, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ মানে মাই ব্রাদার, আমার ভাই সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে এই সেন্টেন্সটা, আর কিছু দিচ্ছে না, কিন্তু আর কিছু এর কোনো কাজ নেই। তাহলে যে এক্সট্রা ইনফরমেশান, যে হু লিভস ইন দিল্লি, এই এক্সট্রা ইনফরমেশানকে আমাকে দুটো কমা দিয়ে সেপারেট রাখতে হবে। এটাই হচ্ছে এটা ট্রিক। এই ক্লজ নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করছি, সেটাতে আরও এই বিষয়গুলো ক্লিয়ার হবে, যে কখন কীভাবে আমরা ক্লজের ব্যবহার করব, ক্লজ কোনটা কী ক্লজ, কীভাবে কোনটাকে আইডেন্টিফাই করব, সবটাই থাকবে সেখানে। তাহলে এখানে এইটুকু আপাতত জেনে নিন যে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজের ক্ষেত্রে কিভাবে বাক্যে সেটাকে ব্যবহার করা হয়। এক্সট্রা কোনো ইনফরমেশান যখনই দেখব তখনই দুটো কমা দিয়ে সেটাকে সেপারেট করব, ঠিক এখানে। 86 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস সেন্টেন্স। শি রাইটস এ লেটার। শি রাইটস এ লেটার এর সঠিক প্যাসিভ ভয়েস কোনটা হবে? এ লেটার ওয়াজ রিটেন বাই হার। বি, এ লেটার রোড বাই হার। এ লেটার, নাম্বার সি, এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হার। ডি, এ লেটার ইজ রিটেন বাই হার। কোনটা হবে সঠিক? এখানে সঠিক উত্তর হবে নাম্বার ডি, এ লেটার ইজ রিটেন বাই
হার প্রেজেন্ট টেন্সের সঠিক যে প্যাসিভ ফর্ম সেটা এখানে করা হয়েছে। ইজ প্লাস পাস পার্টিসিপল, এই হচ্ছে ফর্মুলা। ইজ প্লাস পাস্ট পার্টিসিপল মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্ম, সেটা এখানে করা হয়েছে। সেন্টেন্সটা দেখুন, সিম্পল শি রাইটস এ লেটার, এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, খুব সহজ এটা। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 87 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ গ্রামাটিক্যালি কারেক্ট? কোন বাক্যটা এখানে ব্যাকরণগতভাবে একদম সঠিক? দেখুন কতগুলো কমন এরার্স থেকে প্রশ্ন। এ, ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ ব্রট হিজ কিট। বি, ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ ব্রট দেয়ার কিট। ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাজ ব্রট হিজ কিট। Each of the player has brought their own kit. এখানে সঠিকটা কোনটা? সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, each of the players has brought his kit. দেখুন এই যে ইচ কথাটা রয়েছে, এই যে ইচ সবসময় কিন্তু সিঙ্গুলার, ইচ হচ্ছে সবসময় সিঙ্গুলার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর সিঙ্গুলার মানে সিঙ্গুলার প্রোনাউন, ভার্বও সিঙ্গুলার হবে, যেহেতু ইচ সিঙ্গুলার তার সাথে প্রোনাউনও সবসময় সিঙ্গুলার হবে এবং ভার্বও সিঙ্গুলার হবে, সেই জন্য এখানে হ্যাজ হয়েছে। ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাজ ব্রট হিজ কিট, তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সবসময়। তাহলে এক্ষেত্রে কিন্তু হ্যাভ বা দেয়ার এগুলো হবে না। দেখুন এখানে হ্যাভ আছে, আবার এখানে হিজ আছে, তাহলে একটা ভুল আছে। এখানে হ্যাজ আছে, আবার এখানে দেয়ার দিয়ে দিয়েছে, তাহলে এটার ভুল ইউজ দিয়েছে। একমাত্র সঠিক ইউজ নাম্বার সি। চলুন পরের প্রশ্নে আমরা এবার এগোই। এবার দেখব টেন্স থেকে কি প্রশ্ন এসেছিল। এতক্ষণ আমরা কমন এরার্স নিয়ে পড়লাম, এবার টেন্সের প্রশ্ন। চুজ দ্য কারেক্ট ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, খুব ভালোভাবে টেন্সটা লক্ষ্য করুন। ফিউচার পারফেক্ট টেন্স ফর্ম টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বাই নেক্সট জুলাই দ্য কোম্পানি ড্যাশ ইটস নিউ ব্রাঞ্চেস ইন 5 ডিফারেন্ট সিটিজ। মানে আগামী জুলাইয়ের মধ্যে কোম্পানি 5টি শহরে নতুন শাখা ড্যাশ, মানে ফিউচার পারফেক্ট টেন্সের সঠিক ব্যবহারটা এখানে করতে হবে। হ্যাজ ওপেন্ড নাকি ওপেন্স, নাকি উইল হ্যাভ ওপেন্ড নাকি উইল ওপেন, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে নাম্বার সি, উইল হ্যাভ ওপেন্ড। ফিউচার পারফেক্ট মানে খুলে ফেলবে, বাংলায় যেটাকে বলা হয় খুলে ফেলবে। বাই নেক্সট জুলাই মানে নির্দিষ্টভাবে ফিউচারের একটা টাইম ফ্রেমের কথা বলা হয়েছে। বাই নেক্সট জুলাই মানে জুলাই মাসের মধ্যে, পার্টিকুলারলি একটা টাইম ফ্রেম কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, মানে সেই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমার যে ব্যবহারটা, যে ফরম্যাটটা, সেটা হচ্ছে উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। উইল হ্যাভ পাস্ট পার্টিসিপল, উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, তাহলে উইল হ্যাভ তারপর ওপেন্ড, এটাই হচ্ছে ফিউচার পারফেক্টের ফরম্যাট। চলুন পরের প্রশ্নে আমরা এবার যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। সঠিক ভার্বের ব্যবহার জানতে চেয়েছে। বাই দ্য টাইম দ্য টিচার অ্যারাইভড দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য ক্লাসরুম। শিক্ষক আসার আগেই ছাত্ররা ক্লাসরুম ড্যাশ, মানে সঠিক ভার্ব ফর্মটা কী হবে? হ্যাভ ক্লিনড নাকি উইল ক্লিন নাকি ক্লিন নাকি হ্যাড ক্লিনড, কোনটা হবে? সঠিক উত্তর হবে নাম্বার ডি,
হ্যাড ক্লিনড, অর্থাৎ পাস্ট পারফেক্ট ফর্মটা এখানে বসবে ভার্বের। দেখুন এখানে সেন্টেন্সটা যদি আমরা ভালোভাবে দেখি, বাই দ্য টাইম দ্য টিচার অ্যারাইভড দ্য স্টুডেন্টস হ্যাড ক্লিন দ্য ক্লাসরুম। এই যে সেন্টেন্সের মধ্যে দুটো ঘটনা বোঝাচ্ছে। ক্লাসরুমে টিচার আসার আগেই স্টুডেন্টরা ক্লাসরুমটা পরিষ্কার করে ফেলেছিল। তাহলে ক্লাসরুমে টিচার আসার আগেই ঘটনাটা ঘটেছে, এই স্টুডেন্টদের ক্লাসরুম ক্লিন করা। তাহলে এই ক্লিনিংয়ের কাজটা আমার আগে ঘটেছে, আর তারপরে টিচার আসছে। তারপরের ঘটনায়। তাহলে এরকম ক্ষেত্রে সবসময় আমাকে পাস্ট পারফেক্টের ব্যবহার হচ্ছে। আর পাস্ট পারফেক্টের মানে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। দুটো ঘটনা, তার মধ্যে যেটা আগে ঘটেছে আর কোনটা পরে ঘটেছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে যে ঘটনাটা আগে ঘটেছে সেক্ষেত্রে আমাদেরকে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল মানে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হবে। বন্ধুরা, আজকের পার্টে এই এতটুকুই রাখছি, কারণ এখনও বেশ কয়েকটা ইংলিশের প্রশ্ন আছে। সেগুলো যদি আজকে এই ভিডিওতে রাখতে চাই তাহলে ভিডিওটা আরও লেন্দি হয়ে যাবে। নেক্সট পার্টের আমরা ইংলিশের এই পর্বটা শেষ করব। আশা করছি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো আপনারা বুঝতে পেরেছেন। যদি এ বিষয় নিয়ে কারো কোনো এক্সট্রা আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবেন, এবং এই যতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা হলো সেগুলোর সঠিক উত্তর কারা কারা দিলেন এবং কত স্কোর করলেন সেগুলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাকি প্রশ্নগুলো আমরা তখনই সলভ করব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।